দর্শক স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আজকের পর্বে আমরা আলোচনা করব জাতীয় সরকার নিয়ে। এই পর্বে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডক্টর সাইমুম পারভেজ। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা ভূমিকা না করে শুরুতে একটু প্রশ্নে চলে যাই। আমি শুরুতে একটু সাইমুম পারভেজ ভাই আপনার কাছে একটু আসতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই বলেছেন যে তারা ক্ষমতায় আসলে একটা জাতীয় সরকার গঠন করবে। আবার ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সরকারের একটা আলোচনা চাওয়া হয়েছে। এখন যে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে, এই আলোচনাটা প্রাসঙ্গিক কতটুকু আর এটার বাস্তবতাটা আসলে কতটুকু? না, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমাদের একটু পিছনে যেতে হবে যে কোন বাস্তবতায় এই ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছিল। আমরা দেখেছি যে আমরা একটা দীর্ঘ সময় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম। আমাদের একটি ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমাদের উপরে চেপে বসেছিল এবং গণতন্ত্রের পক্ষে যে শক্তিগুলো এবং যে দলগুলো তারা একত্রে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আপনার নিশ্চয় মনে আছে 2016 সালে যখন ভিশন 2030 আমরা ঘোষণা করি বিভিন্ন সংস্কারের পরিকল্পনা নিয়ে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ কিভাবে পরিচালনা হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ কীরকম হবে সেটার একটা ভিশন কিন্তু আমরা সেখানে দেখি। পরবর্তীতে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে একসাথে মিটিং করে আমরা একটি 27 দফা আমরা দিই এবং যেটা পরবর্তীতে আমরা দেখি যে 31 দফায় রূপ নেয় এবং আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা সেই 31 দফা। এই 31 দফার একটি অংশতে আমরা দেখি যে সমস্ত প্রো ডেমোক্রেটিক, এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটি, গণতন্ত্রের পক্ষে শক্তিগুলো মিলে আমরা যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদের সম্মিলিত শক্তিতে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছিলাম, যেটাকে জাতীয় সরকারের কথা বলা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে 5ই আগস্টের পরবর্তী যে সময়, সেই সময়ে আমরা দেখি যে এর মধ্যে নানা টানাপোড়েনের সৃষ্টি হয়। কিন্তু এই টানাপোড়েন সৃষ্টি হলেও বিএনপি সবসময় আমরা দেখেছি যে এক ধরনের ইউনিটির কথা বলেছে, ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলেছে এবং একটা ঐক্যের যে ডাক সেটা সবসময় বিএনপির পক্ষ থেকে এসেছে। আপনারা যদি 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে সবসময় এই জাতিকে টিকিয়ে রাখার জন্য এবং যে এই জাতির যে বিভিন্ন যে রাজনৈতিক অস্থিতিশীলতা সেটার বিপরীতে বিএনপি কিন্তু এক ধরনের ভ্যানগার্ড হিসাবে দাঁড়িয়েছে। বিশেষ করে আমরা তারেক রহমানের যে প্রত্যাবর্তন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যখন প্রত্যাবর্তন করেছেন, আপনারা সাধারণ মানুষের মুখেও আপনারা দেখবেন মানুষ এক ধরনের আশার বাণী কিন্তু সেখান থেকে পেয়েছে। অর্থাৎ জাতীয় সরকারের যে মূল ধারণা, সেই ধারণা থেকে বিএনপি বিচ্যুত এখনও হয়নি। আমরা যে ইউনিটির ধারণা থেকে এবং গণতন্ত্রের পক্ষে শক্তিগুলোকে একত্রিত করার যে ধারণা, সেই ধারণাতে আমরা এখনও রয়েছি এবং আমরা মনে করি যদি আমরা গণতন্ত্রের পক্ষে শক্তিগুলো একসাথে থাকতে পারি তাহলে জাতীয় সরকার গঠন করা সম্ভব। কিন্তু যদি কেউ বিভেদের রাজনীতি করতে চান, কেউ যদি বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান, গণতন্ত্রের বিরুদ্ধে তার অবস্থান নেন, তাহলে হয়তো জাতীয় সরকার যে আমরা তৈরি করার কথা বলছি সেখানেও এক ধরনের বিভেদ তৈরি হতে পারে। জি, আমি আপনার কাছে আসবো আবারও। একটু মামুন রাসেল ভাই আপনার কাছে একটু আসতে চাই। বেগম জিয়ার মৃত্যুতে শোক জানাতে গিয়ে তারেক রহমানকে জড়িয়ে ধরলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর তিনি একসাথে 5 বছরে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন, আপনি দেখেন গণমাধ্যমে। তো এর মধ্যে আমি জানতে চাচ্ছি কোনো অন্তর্নিহিত রাজনৈতিক বার্তা আছে কিনা? সাইমুম পারভেজ ভাই বললেনই যে বিএনপি এখনও জাতীয় সরকারের যে ধারণা সেখান থেকে বিচ্যুত হয়নি। আপনি কি বলবেন? জি, অসংখ্য ধন্যবাদ বেলায়েত ভাই আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট এবং এখন টিভির যারা দর্শক আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, জাতীয় সরকারের বিষয়টা মানে খুব চমকভাবে আসে রিসেন্টলি তারেক রহমান সাহেবের সাথে জামাতের আমিরের যে সাক্ষাৎ এবং রিসেন্টলি রয়টার্সে এটা সাক্ষাৎকারটা দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারে জামাতের আমির বলেছিলেন যে ওরা ইউনিটি গভর্নমেন্ট চায় এবং ইউনিটি গভর্নমেন্টের সেটি একটা টাইম ফ্রেমও উনি মেনশন করেছেন, সেটি হচ্ছে ন্যূনতম 5টা বছরের জন্য একটা ইউনিটি গভর্নমেন্ট চায়। দেখেন, ইউনিটি গভর্নমেন্টটা আমি মনে করি এই সেভেন ভাই যেটি বললেন, তারেক রহমান সাহেব কিন্তু যখন লন্ডনে ছিলেন তখনও কিন্তু লন্ডনে কিন্তু উনি যখন ওনার ব্যাড পজিশন ছিল বা দেশের অবস্থা যখন ফ্যাসিজম ছিল তখন কিন্তু লন্ডন থেকেই তিনি ঘোষণা দিয়েছেন 31 দফার মধ্যে একটি আমার যেটি মনে হয় একটি আছে যে ইউনিটি গভর্নমেন্টের কথা উনি তখনই প্রস্তাব দিয়েছেন, আমরা সকলে মিলে আমরা একটি সরকার গঠন করতে চাই, তখনই প্রস্তাব দিয়েছেন এবং ওনার ভালো পজিশনে আসার পরও আমি মনে করি এই অবস্থা এখনও পর্যন্ত আছে। দেখেন, জাতীয় সরকারটা
বাংলাদেশের জন্য কেন প্রয়োজন জানেন? এই যে বর্তমানে আমি মনে করি বর্তমানে যে সরকারই আসবে, আগামীতে যারা যে সরকারি ক্ষমতা আসবে, তাদের জন্য কিন্তু সার্ভাইভ করা ইজ ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আমাদের ফ্যাসিস্ট যারা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই, এবং কি তারা বিভিন্ন গুপ্ত হামলাগুলো করছে, এবং যারা দেশের বাইরে আছে তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে, হত্যার বদলে হত্যা হবে, তারপর রক্ত হবে, তারা হচ্ছে আলাদা বাহিনী তৈরি করার জন্য হুমকি দামকি দিচ্ছে, যেটা আমাদের শহীদ হাদিকে গুলি করার মাধ্যমে তারা প্রমাণ দিয়েছে। এবং কি আপনি খুব অবাক হবেন, আমি রিসেন্টলি আফ্রিকাতে গিয়েছিলাম। আফ্রিকাতে যাওয়ার পর সেখানে একজন আওয়ামী একজন নেতা মানে পালিয়ে গিয়ে সেখানে অবস্থান করছেন, তার সাথে হঠাৎ করে আমার দেখা, আমি অনেকক্ষণ ধরে তার সাথে কথা বলছিলাম। ওনার কথা শুনে কোনো ধরনের মানে টেনশন বা কোনো কিছু নেই, মানে তার মধ্যে একটা উদ্দীপনা যে আমাদের নেত্রী আবার আসবে। তা আমি বললাম আপনারা এত সাহসটা কিভাবে পান যে আপনাদের নেত্রী এখনো আসবে? তিনি বললেন দেখেন আমাদের একটা প্ল্যান হচ্ছে, আমাদের তো মিটিং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আমাদের মধ্যে একটা প্ল্যানটা হচ্ছে এভাবে যে আমরা আগামীতে আমাদের প্ল্যান হচ্ছে বিএনপি যখন আগামীতে ক্ষমতা আসবে, এটার জন্য তারা এক ধরনের তাদের মধ্যে একটা চিন্তা হচ্ছে বিএনপি ক্ষমতা আসবে, আর বিএনপি ক্ষমতা আসলে তাহলে তারা 3 মাসের মধ্যে তারা তাদের মানে আমি কোট অ্যান্ড আনকোট করে বলছি তার কথা হচ্ছে যে 3 মাসের মধ্যে আমরা তখন সরকার বিরোধী আন্দোলন করব। আর সরকার বিরোধী আন্দোলন যখন করব তখন হচ্ছে বিএনপি আসবে এবং কি তারা সরকার বিরোধী আন্দোলন করে এই গভর্নমেন্টটা যখন আবার 1-11 মতো একটা গভর্নমেন্ট আসবে, এসে আবার আওয়ামী লীগকে আবার আমন্ত্রণ জানাবে তার মানে দেখেন, তার মানে আগামীতে যারা ইলেক্টেড হবে তাদের সবার জন্য কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। কেন সার্ভাইভের ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে? তার মানে এই যে পরাজিত যারা শক্তি আছে তারা কিন্তু এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ। এখন যে এস্টাবলিশমেন্ট আমরা দেখি, সেই এস্টাবলিশমেন্টও কি বিএনপির জন্য কঠিন হবে? আপনি দেখেন এখনকার বর্তমানে আমাদের প্রশাসনে যারা আছে, আপনি কয়েকদিনের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, যে এই বর্তমানে প্রশাসনে যারা আছে আপনি দেখেন প্রশাসনের প্রত্যেকটা রন্ধে কিন্তু প্রায় 80 থেকে 90% তাদেরই লোক। আপনি দেখেন এই আপনার এই ব্রাহ্মণবাড়িয়া এই যে নমিনেশন নিয়ে যে খেলাটা হচ্ছে গত 2-1 দিনের মধ্যে, আপনি দেখেন জামাতের একজন নেতৃত্বস্থানীয় নেতা যিনি সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাহেব, তিনি 2008 সালে এমপি ছিলেন, এবং কি ওনার নমিনেশনটা বাতিল করা হলো। কেন বাতিল করা হলো? বললো যে আওয়ামী লীগ আমলে ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে একটা দিয়েছিলেন আদালত অবমাননা, সেটি একটা সেটেলড বিষয়। 2018 সালে যখন ইলেকশন করার জন্য উনি নমিনেশন জমা দিয়েছিলেন, তখন ওনার বিপরীতে যে প্রার্থী ছিলেন সে প্রার্থী চ্যালেঞ্জ করেছিল, সে প্রার্থী ওনার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার পরে চ্যালেঞ্জটা উনি জয়ী হয়েছেন। তার মানে একটা সেটেল বিষয়। সেই সেটেল বিষয় আওয়ামী আমলকে একটা মামলা, সেই মামলায় ওনার নমিনেশনটা বাতিল করা হয়েছে। অথচ আপনি জুলাই হত্যার মামলার আসামি, আপনি যে ব্রাহ্মণবাড়িয়া দেখেছেন জুলাই হত্যার মামলা আসামি, মুন্সিগঞ্জে দেখেছেন জুলাই হত্যার মামলার আসামি, তাদের নমিনেশন বাতিল করা হয়নি। এই প্রসঙ্গে আমরা আলোচনা করব রাসেল ভাই। আমি একটু সাইম পারভেজের কাছে একদম সরাসরি আমার প্রশ্নটা, যেটা আমাদের রাসেল ভাই যেটি বললেন যে আসলে যে কোনো সরকারি ক্ষমতায় আসুক আসলে তার জন্য টিকে থাকা কঠিন হয়ে যাবে, এই বাস্তবতায় দাঁড়িয়ে জাতীয় সরকারের যে ধারণা, আপনিও বললেন যে বিএনপি জাতীয় সরকার থেকে বিচ্যুত হয়নি এখনো, সেই ধারণায় আসলে জামাতের সম্ভাবনা কতটুকু? আমি একদম সরাসরি প্রশ্ন করতে চাই, জামাতকে নিয়ে কি জাতীয় সরকার হবে নাকি জামাতকে ছাড়া হবে এই জাতীয় সরকার? দেখুন, আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমরা যদি একটু উন্নত দেশগুলোর দিকে তাকাই, যাদের একটা দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক পথযাত্রা রয়েছে, তারা যদিও আমরা দেখি, যদি আমেরিকায় দেখি যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে, আমরা হচ্ছে ইউকেতেও একটা দীর্ঘ সময় ধরে কনজারভেটিভ এবং লেবারদের মধ্যে একটা শত্রুতা মানে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তো এই যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেইটার সাথে সাথে তাদের মধ্যে কিন্তু একটা ঐক্যমত্য রয়েছে। আচ্ছা, এই ঐক্যমত্য হচ্ছে তাদের ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে, এই ঐক্যমত্য হচ্ছে যে তারা যে লিবারেল ইকোনমি ফলো করবে সেটার ক্ষেত্রে, অর্থাৎ যে মোটা দাগে যে জিনিসগুলো রয়েছে সেখানে কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়। না সেটা তো আমরা দেখতেই পাই। আমি ওই সূত্র ধরেই আমি বলবো যে বাংলাদেশ 5ই আগস্টের পরে যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, সেখানে আমাদের একটা জাতীয় ঐক্যমত্য দরকার, এবং যেটা আমার কাছে মনে হয় যে আপনি বিভিন্ন যে পলিটিক্যাল যে কার্যক্রম সেখানে খেয়াল করবেন। জাতীয় ঐক্যমত্য এক জিনিস, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন ইস্যুতে কিন্তু জাতীয় ঐক্যমত্য হয়। অনেক সময় আমরা দেখি, বিশেষ করে ওসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরেও কিন্তু রাজনৈতিক দলগুলো একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। এরকম নানা ঘটনা আমরা দেখেছি। যখনই 5ই আগস্টের পরে নানা ধরনের সংকট হয়েছে দেশে, বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলো কিন্তু এক জায়গায় এসে দাঁড়িয়েছে।
জাতীয় ঐক্যমত্য এক জিনিস, কিন্তু জাতীয় সরকার কিন্তু আরেকটা জিনিস। না, জাতীয় সরকার এবং জাতীয় ঐক্যমত্য দুটার সাথে জড়িত, একে অপরের সাথে কোরিলেটেড। জি জি। আপনি যদি জাতীয় ঐক্যমত্য না তৈরি করতে পারেন, আপনি যদি বেসিক বিষয়গুলো নিয়ে, যেটা নিয়ে দেশ পরিচালনা করবেন, সেটা নিয়ে যদি ঐক্যমত্য না থাকে, খুবই যদি আমি স্পেসিফিকভাবে বলি, আপনার যদি আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যমত্য না থাকে, আওয়ামী লীগ রাজনীতি কিভাবে করবে বাংলাদেশে সেটা নিয়ে ঐক্যমত্য না থাকে, তাহলে তো আপনার মধ্যে একটি সরকার একসাথে পরিচালনা করার যে ঐক্যমত্য সেটি তৈরি হবে না, তাই না? এই কারণেই হচ্ছে জাতীয় ঐক্যমত্য এবং জাতীয় সরকার, এই দুটি হচ্ছে একে আমার অপরের প্রশ্ন সাথে ছিল জামাত সংযুক্ত। সেই সরকারে থাকবে? জি, আমি ওখানে আসছি। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের আরও 1.5 মাস রয়েছে। আমাদের রাজনীতি যে সবচাইতে যে বেসিক এলিমেন্ট নির্বাচন, সেইটির, এবং নির্বাচন পরবর্তী সময়ে আমরা কিন্তু বারবার বলে এসেছি বিএনপির পক্ষ থেকে যে জাতীয় সরকার হবে কি না এবং জাতীয় সরকার কিভাবে গঠিত হবে সেটা আমরা জাতীয় নির্বাচনের পরে ঠিক করব। এটার বিভিন্ন কারণ রয়েছে। কারণ আমরা নির্বাচন পর্যন্ত আমরা নির্বাচনটা বিএনপির ব্যানার থেকেই এবং বিএনপির যে অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্স থেকেই আমরা জনগণের যে রায়, সেই রায়টিকে আমরা পেতে চাই। পরবর্তীতে আমরা যে প্রো ডেমোক্রেটিক পথ বলছি, সেই পথে আমাদের সাথে যারা থাকবেন সেটা জামাত ইসলামে হতে পারে, যেটা যে অন্য যে কোনো রাজনৈতিক দল হতে পারে, এটা লেফটিস্ট যে পলিটিক্যাল পার্টি রয়েছে সেটা হতে পারে, আমরা যদি ইসলামপন্থী আরও যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলো হতে পারে। আমাদের যদি সেই প্রো ডেমোক্রেটিক ভ্যালুজের যদি এক ধরনের একই পথে যাত্রার একটা আমাদের ঐক্যমত্য তৈরি হয়, তাহলে সেটা জাতীয় সংসদের অংশ হতে পারে। কিন্তু এই পুরো বিষয়টি নির্ভর করবে আমরা কি ধরনের নির্বাচন সামনে পেতে যাচ্ছি এবং এই সামনের এই পথটুকুতে আমাদের রাজনৈতিক পথযাত্রাটা কীরকম থাকছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু বিরতিতে যাব। বিরতির আগে একদম অল্প 1 মিনিট আমি একটু রাসেল ভাইয়ের কাছে একটু জানতে চাই। রাসেল ভাই, আমি তো দেখলাম খুব সুন্দর করে সাইমন পারভেজ ভাই বুঝিয়ে বললেন যে জাতীয় সরকারের ধারণাটা কী বা কীভাবে বাস্তবায়ন হতে পারে। আমরা এখন যেটি দেখছি যে জামাতও আসলে নির্বাচনের মাঠে একদম খুব শক্ত অবস্থানেই আছে বলা যায়। সেই জায়গায় এখন বিএনপি জামাতের যে ঐক্যের কথা বলা হচ্ছে, এটা কি আসলে এখন সম্ভব এই বাস্তবতায়? দেখেন, আমাদেরকে প্রথমে ইউনিটি গভর্নমেন্টটা বুঝতে হবে। ইউনিটি গভর্নমেন্ট মানি না যে জোট হওয়া। ইউনিটি গভর্নমেন্ট হচ্ছে যে আপনার কম্পিটিটরকে, জামাতের কম্পিটিটর বিএনপি, বিএনপির কম্পিটিটর জামাত। তার মানে এমন না যে আমরা দুই পক্ষ মিলে জোট করব, আগে যেভাবে জোট ছিল। কারণ জোট কিভাবে হয় দেখেন, জোট হয় 1-3, 2-4। সাপোজ আগে আওয়ামী লীগ বিএনপির চেয়ে আওয়ামী লীগের ভোটটা একটু বেশি ছিল, এই জন্য বিএনপি মনে করেছে জামাত কামাল লাগবে, তাহলে আমি একে করতে পারবো। আর আওয়ামী লীগ মনে করেছে আমাকে জামাত এবং বিএনপিকে ঠেকানোর জন্য আমাকে জাতীয় পার্টির সাথে জোট করতে হবে। এটা হয় জোট। কিন্তু এখানে জাতীয় সরকার মানে হচ্ছে আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা কম্পিটিশন অংশগ্রহণ করব। কম্পিটিশন অংশগ্রহণ করার পরে যারা বেশি আসন পাবে এবং যারা কম আসন পাবে, আমার অপোজিশন যারা আছে তাদের থেকে নিয়ে আমি সরকার গঠন করব। এটা এমন না শেখ হাসিনা যে সরকার গঠন করেছে, জাতীয় পার্টিকে বলেছে তোমরা ইলেকশন করো, তোমাদের মতো আমরা আমাদের মতো ইলেকশন করব, এরপর তোমাদেরকে নির্দিষ্ট কিছু সিট দিয়ে দিব, এরপর তোমাদেরকে আমি মন্ত্রী আসন নিব। এটা নয়, এটা হচ্ছে জাতীয় সরকার হচ্ছে। আপনি দেখেন 91 সালে বিএনপি যখন ক্ষমতা আসছে, প্রায় 360 দিন হরতাল দেওয়া হয়েছে, সরকারকে রান করতে সুযোগ দেয় নাই। এই জাতীয় সরকার, জামাতের পক্ষ থেকে জাতীয় সরকার এই জন্য বলা হয়েছে যে বিরোধী দল, আপনি জানেন বিরোধী দল মানে এটা শেরো পার্লামেন্ট। বিরোধী দল শক্তিশালী হওয়া মানে হচ্ছে সরকার শক্তিশালী হওয়া, বিরোধী দল শক্তিশালী হওয়া মানে দেশ শক্তিশালী হওয়া। আজকের বর্তমানে যে আমাদের 1400 এবং 20-30 হাজার তরুণ, তারা কিন্তু কোনো পলিটিক্সে বিয়ন্ড করেনি, তারা কোনো দলের ছিল না। তারা জীবন দিয়েছে কেন? বিএনপিকে জিতানোর জন্য না, জামাতকে জিতানোর জন্য না, এনসিপিকে জিতানোর জন্য, বাংলাদেশকে জিতানোর জন্য। যদি বাংলাদেশকে জিতাতে হয় তাহলে জাতীয় সরকারটা লাগবে, যাতে করে এই জাতীয় সরকার মানে হচ্ছে আমাদের মধ্যে জোট হবে ওই জায়গায়, আমাদের মধ্যে ঐক্য হবে ওই জায়গায়, যে আমরা একজনকে একবারে বিচ্ছিন্ন করে ফেলবো না। আমরা আমাদের এগেইনস্টে যারা আছে তাদেরকে আমরা মানুষে মনে করবো না, তাদেরকে রাজনীতি করার সুযোগই দিব না। এটা না, এই ইউনিটি গভর্নমেন্ট হবে এমন একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট আমি যতগুলো আসন পাবো, আমার মেইন অপোজিশন যারা থাকবে তাদেরকে নিয়ে আমি গভর্নমেন্ট করব। এটা ন্যূনতম 5টা বছর দেশকে যে সংস্কারগুলো গুরুত্বপূর্ণ এবার জুলাই এইতে আসছে, সনদে আসছে, এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য ন্যূনতম 5টা বছরের জন্য আমরা আরো আলোচনা করব এই বিষয়ে। একটি বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি এখন প্রকাশ্যে। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন এখন প্রকাশ। এই পর্বে একটু শুরুতে মামুন রাসেল ভাই আপনার কাছে যেতে চাই। একটা আলোচনা চাওয়ার হয়েছে যে জামাত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে এবং অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব কে নেবে। এটা আসলে এই আলোচনার সমাধান কিভাবে হবে? মানুষ আসলে জামাতকে যে ভোট দিবে, কি দেখে ভোট দিবে? জামাত কিভাবে সরকার পরিচালনা করবে? দেখেন, এই জিনিসটা প্রচার করা হচ্ছে কেন জানেন? জামাতের বাংলাদেশে বর্তমান 90% মুসলমান।
এবং আপনি প্রত্যেকের মানুষকে, যারা আমাদের কিন্তু মানুষজন কিন্তু ইসলাম প্রিয় মানুষ, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তার প্রত্যেকেই মনে করে যে হুজুররা ক্ষমতা আসুক, প্রত্যেকে চায়, কিন্তু ভোট দেওয়ার সময় হুজুরদেরকে ভোট দেয় না। কেন দেয় না জানেন? কারণ তারা মনে করে হুজুরদেরকে, এই যে এতদিন পর্যন্ত তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হুজুরদের ভোট দিলে এটা তো গভর্নমেন্ট চালাতে পারবে না, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য ভোটের মাঠে যখন যায় তখন তারা চিন্তা করে আমি ভোট দিলে, হুজুরদেরকে ভোট দিলে ভোটটা আমার নষ্ট হবে, কারণ ওরা তো রাষ্ট্র চালাইতে পারবে না। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বলা হচ্ছে অর্থমন্ত্রী কে হবে? বাংলাদেশের ইতিহাসে ভিন্ন অর্থ সিস্টেম পদ্ধতি চালু করেছে জামাত ইসলাম, যেখানে বাংলাদেশের গড় বাঁধা যে অর্থ ব্যবস্থা, সে অর্থ ব্যবস্থার বিপরীতে একটা ইসলামী অর্থ ব্যবস্থা কিভাবে চলতে হয়, ইসলামী ব্যাংকিং সিস্টেম কিভাবে চলতে হয়, সেটা প্রথম তৈরি করেছে জামাত ইসলাম। এবং সেটা যখন সফল হয়েছে, সেটা থিওরি গ্রহণ করেছে প্রত্যেকটা ব্যাংক, এবং শুধু বাংলাদেশ নয়, আমেরিকা পর্যন্ত এই থিওরিটা গ্রহণ করেছে। জামাত ইসলাম যে অর্থ ব্যবস্থা চালু করেছে, কোথা থেকে পেয়েছে? কারণ কোরআন ইজ দ্য ইচ অ্যান্ড এভরিথিং ইন দ্য হোলি কোরআন। কারণ জামাত মনে করে তারা ক্ষমতা আসলে কোরআন হবে তাদের সংবিধান। কোরআনে কি নেই? একটা জুতাই সেলাই থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং মেনশনিং কোরআন, এভরিথিং। অথচ আমরা বলি যে অর্থ ব্যবস্থা কিভাবে চালাবে, অর্থ ব্যবস্থা কিভাবে চালাবে, রাজনীতি ব্যবস্থা কিভাবে চালাবে, আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কয় ইসলামের রাজনীতি এক জিনিস, ধর্ম আরেক জিনিস। নো নো, ইসলামের প্রথম রাষ্ট্রপ্রধান ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা সনদের মধ্যে মদিনা সনদ ওয়াজ দ্য ফার্স্ট কনস্টিটিউশন অফ মুসলিম উম্মাহ। সেই কনস্টিটিউশনের প্রধান ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেই কনস্টিটিউশনের আলোকে সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পৌত্তলিক ছিল, সেই রাষ্ট্রপতি খ্রিস্টান ছিল, হিন্দু ছিল। কিন্তু ভোটাররা সামনে কাকে দেখবে? অথচ প্রশ্ন করা হয় এই যে জামাত নিয়ে প্রশ্ন তুলছে, তারা হিন্দুদেরকে প্রার্থী করলো কেন? এটা কোথায় থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন? আপনি রাসূল থেকে, ইউ হ্যাভ টু লুক দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইসলাম। ইসলামের দিকে যেতে হবে আপনাকে, যেখানে একটা সাধারণ অর্থমন্ত্রী নিয়ে কথা বলছে, অর্থ সিস্টেম চালু করেছে। আপনি দেখেন এবার ইন্টারিম গভর্নমেন্ট, সবাই প্রশ্ন করেছে ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো কোনো দলীয় বিষয় না, তারা কি রাষ্ট্র চালাইতে পারবে? ইন্টারিম গভর্নমেন্ট কি করেছে? বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ব্রেন ড্রেনের মাধ্যমে আমাদের মেধাবীরা চলে গিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট কি করেছে? সেই মেধাবীদেরকে ইনভাইট করেছে, আসো আমাদের দেশ গঠন করো। এতদিন পর্যন্ত তোমাদেরকে পলিটিক্যালি বায়াস থাকার কারণে তোমাদেরকে সম্মান দেওয়া হয়নি। বিডার চেয়ারম্যানকে নিয়ে আসা হয়েছে, আপনি ইলেকশনের প্রধানকে এনে আমাদের টেলিকমিশনের এখানে প্রধান বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? এবার বাংলাদেশের মেধাবীরা বিভিন্ন দেশে রাষ্ট্র পরিচালনায় কাজে লাগাচ্ছে, কিন্তু আমরা শুধু পলিটিক্যাল বায়াস হওয়ার কারণে যে আমার দল না করলে তার মেধার কোনো যোগ্যতা নাই। জামাত যদি ক্ষমতা আসে, জামাত এই মেকশিওরটা করবে, এই মেধাবীদেরকে যারা বিভিন্ন দেশে অবস্থায়, কোনো দল, সে আমার দল করতে হবে কোনো শর্ত না, সে যদি আমার দেশের সন্তান হয়, সে যদি দেশের প্রতি কমিটেড হয়, সে যদি যোগ্য হয়, সে যদি দুর্নীতিপরায়ণ না হয়, তাহলে জামাত এবার আপনি দেখেন কিন্তু দলের বাইরে গিয়ে মন্ত্রিসভা গঠন করলে এই যে সমঝোতার জামাত যে সমঝোতার সবাইকে ইনভাইট করছে, কি বলে ইনভাইট করেছে? তুমি দুর্নীতি করবে না, এই কমিটমেন্ট দাও। তুমি দেশকে ভালোবাসবে, এই কমিটমেন্ট দাও। তুমি যদি দুর্নীতি করবে না, কমিটমেন্ট দাও, দেশকে ভালোবাসা কমিটমেন্ট দাও, তাহলে তুমি আমার সমঝোতা, আমার জোটের মধ্যে অংশ হতে পারবা। তার মানে ভবিষ্যতে জামাত যদি ক্ষমতা আসে, জামাত পুরো বিশ্ব থেকে যেখানে যেখানে আমাদের মেধাবীরা আছে, প্রত্যেকে যোগ্য, যারা কমিটেড, যারা দুর্নীতি করবে না, যারা হচ্ছে দেশকে ভালোবাসবে, তাদেরকে নিয়ে এসে একটা এত সুন্দর ওয়েলফেয়ার স্টেট যেটাকে বলে সেটি তৈরি করা। জি, একটু সাইমন পারভেজ ভাই আপনার কাছে একটু যেতে চাই। এখন অনেকে এই যে যখন জামাতের কারা মন্ত্রী হবেন, অর্থমন্ত্রী কারা হবেন, এই আলোচনাটা যখন সামনে আসলো, তখন আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গায় এই প্রশ্নটাও আসছে যে জিয়া রহমানের যে মন্ত্রিসভায় যেসব দক্ষ লোক ছিলেন, তার লিগ্যাসি অনেকটা ধরে রাখতে পেরেছিলেন বেগম খালেদা জিয়া, তাদের মধ্যে অনেকেই এখন নেই, অনেকে আবার বার্ধক্যে পৌঁছে গেছেন। নতুন বাংলাদেশের যে একটা ভিন্ন রকম চাহিদা আছে, সেখানে তারেক রহমানের যে একটা টিম, সেই টিম নিয়েও তো নিশ্চয়ই নতুন করে চিন্তাভাবনা আছে। সেই টিম কীভাবে গঠন হবে বা সেই টিমে কারা কারা থাকতে পারে? আমাদের যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে সেই টিমে কারা থাকবেন সেটা তো আসলে নির্বাচনের পরেই ঠিক করা হবে। কিন্তু আমি আপনাকে এটুকু বলতে পারি যে বিশ্বের বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা রয়েছেন, বিভিন্ন একাডেমিক রয়েছেন, রিসার্চার রয়েছেন, ইকোনমিস্ট রয়েছেন, তাদের সবার সাথেই তারেক রহমান ব্যক্তিগতভাবেও যোগাযোগ রাখেন। এবং আপনি যদি রিসেন্টলি আমাদের পলিসি ড্রিভেন পলিটিক্স দেখেন, তাহলে দেখবেন যে কোর যে বিষয়গুলো আমরা বলেছি, আমরা কৃষির উন্নয়নের কথা বলেছি, আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, আমরা কিভাবে পরিবেশ উন্নয়ন করব সেটা বলেছি, আমরা হেলথ সেক্টরে বলেছি, এই যে এডুকেশন, এমপ্লয়মেন্ট ইত্যাদির কথা বলেছি। এই প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের আলাদা টিম তৈরি করা হয়েছে, এবং এই প্রত্যেকটা টিমেই
শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী থেকে যারা গ্লোবালি রিকগনাইজড যে এক্সপার্ট রয়েছেন, সেই এক্সপার্টদের কিন্তু সেখানে তাদের মতামতের উপরে ভিত্তি করে এই কোর পলিসিগুলো কিন্তু ঠিক করা হয়েছে। অর্থাৎ এক ধরনের প্রিপারেশন গত 1 বছর থেকেই বিএনপির মধ্যে রয়েছে, যে পুরো পৃথিবী থেকে কিভাবে বিভিন্ন গুণী মানুষকে নিয়ে এসে এবং বাংলাদেশের মধ্যে যারা গুণী মানুষ রয়েছেন তাদের বিভিন্ন বিষয় ভিত্তিক যে এক্সপার্টিস রয়েছে সেগুলো একত্রিত করে কিভাবে সরকার পরিচালনা করা যায়, সেইটার একটা ট্রেনিং কিন্তু অলরেডি আমাদের হয়েছে এবং সেটার প্রস্তুতিও বিএনপির রয়েছে। আমি আমার সহ আলোচকের কয়েকটি বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চাই। আমার কাছে মনে হয় যে জামাতে ইসলামী মোটেও হচ্ছে দেশ পরিচালনার জন্য উপযুক্তও না এবং তারা প্রস্তুত না। তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে তারা কি বলছেন এবং কি করছেন, এই দুইটির মধ্যে একটা বড় ধরনের ফারাক আমরা মাঝে মাঝেই দেখতে পাই। একদিকে তারা বলেন যে আমরা কোরআন নিয়ে আমরা সেটাকে সামনে রেখে সেটা নিয়মকানুন মেনে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, আবার যখন ইন্ডিয়ান কাউন্টারপার্টদের সাথে গল্প করেন, কথা বলেন, তখন আবার তারা বলেন যে তারা শরিয়া প্রতিষ্ঠা করতে চান না। আমরা দেখি যে তাদের ব্যাংকিং যে পলিসি উনি বললেন, সেই পলিসি যদি তারা করতে চান তাহলে আমাদের যে প্রাতিষ্ঠানিক এবং মেইনস্ট্রিম যে পলিসি রয়েছে সেই পলিসির কি হবে? তারা কি পুরাটা শাটডাউন করে ফেলবেন? আমাদের যে পুরো ব্যাংকিং সিস্টেম রয়েছে তাদের পলিসি আসলে কি? আমরা এখন পর্যন্ত জামাতে ইসলামীর কাছ তারা যেটা থেকে বলতে যাচ্ছে ইসলামী ব্যাংক করতে গিয়ে তো পুরোটাকে শাটডাউন করতে হয়নি। তারা যে ইসলামী ব্যাংকের যে উদাহরণ তুলে ধরছে সেটা করতে কি পুরোটা শাটডাউন করতে হয়েছে? তার মানে একদিকে তারা মেইনস্ট্রিম ব্যাংকিংও রাখবেন, আবার আরেকদিকে তারা ইসলামিক ব্যাংকিংও থাকবে। তাহলে তো মানে তাদের এই যে কথাবার্তার যে ফারাক, মানে তারা একদিকে বলছেন যে পুরোপুরি কোরআন মেনে তারা কাজ করবেন, আবার তারা বলছেন যে না, দুইটা ব্যবস্থাই থাকবে। অর্থাৎ এক ধরনের ধোঁয়াশা কিন্তু তাদের পলিসিতে আমরা সবসময় দেখতে পাই, যে কারণে জনগণের মধ্যেও তাদের যে দ্বিধা এবং তাদের যে দুইটি রূপ, সেটি কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি। আমরা দেখেছি এবং ছাত্র রাজনীতির মধ্যেও আমরা বারবার দেখেছি যে তারা একই সাথে তাদের দলও করেন, আবার একই সাথে আমাদের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট এর আগে ছিল তাদের অংশও তারা ছিলেন। এই যে নানাভাবে যে তাদের মধ্যে একটা দ্বিচারিতা, সেই দ্বিচারিতা কিন্তু বরাবরই আমরা জামাতে ইসলামের পলিটিক্সের মধ্যে দেখি। আমি একটু বলি, কারণ অনেক কথা উনি বলেছেন। তো তার মানে আমরা সবসময় দেখি যে জামাতে ইসলামী ইকুয়েট করেন ইসলাম এবং এই যে রাজনৈতিক দল, এই দুটিকে তারা একই পাল্লায় মাপেন। ইসলাম এবং রাজনৈতিক দল জামাত ইসলামী এক না, এটা আমরা বারবারই বলার চেষ্টা করছি। যারা দর্শক রয়েছেন তাদেরও আমার কাছে মনে হয় এই সম্পর্কে ধারণা রয়েছে যে জামাতে ইসলাম যে ইসলামের কথা বলেন বা যেভাবে তারা ইসলাম প্র্যাকটিস করেন সেটাই ইসলাম, আর বাকি সবাই যে ইসলাম প্র্যাকটিস করছেন না, এইটা তো একটা ভয়ঙ্কর কথা। এই যে 90% যে মুসলমানের এই দেশ, তার আমরা সবাই তো মুসলমান, আমরা সবাই ধর্ম পালন করি এবং অন্যান্য ধর্মে যারা রয়েছেন তাদেরও এই দেশ রয়েছে। তার মানে শুধু জামাতে ইসলামীর ইসলাম বা তাদের ব্যাখ্যার যে ইসলাম, সেটা কি আমরা ইসলাম ধরবো? এইটা আমার কাছে মনে হয় যে খুবই একটি দুর্ভাগ্যজনক কথাবার্তা আমরা দেখতে পাই। একটু থামেন, আমি একটু শেষ করি। এই কারণে আমার কাছে মনে হয় যে কেন জামাতে ইসলাম ভোটে আসতে পারেন না, ভোটে জিতে আসতে পারেন না। তার মানে এই না যে উনি বলছেন যে মৌলবীরা বা মোল্লারা বা ইসলামিস্ট বা যারা ইসলাম নিয়ে কাজ করেন তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, এই কারণে এই ধারণার ভুল ধারণা ওনার কোট আনকোট, সেটার উপরে ভিত্তি করে জামাত ইসলামীকে ভোট দেওয়া হয় না, এটা ঠিক না। আসলে জামাত ইসলামী যে ইসলামের কথা বলে আবার তাদের মধ্যে যে দ্বিচারিতা, সেটার প্রতিবাদ হিসাবেই বারবার জনগণ ভোটে প্রত্যাখ্যান করেছে জামাত ইসলামীকে, এবং সামনে যে আমাদের নির্বাচন আসছে সেই নির্বাচনেও তারা বিপুলভাবেই প্রত্যাখ্যাত হবেন বলেই আমার কাছে মনে হয়। জি, এই প্রশ্নটার উত্তর আমি রাসেল ভাইয়ের কাছ থেকে নিব, তবে তার আগে একটু বিরতি নিচ্ছি। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা বিরতির আগে যে আলোচনা করছিলাম, সাইমন পারভেজ ভাই জামাতের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলছেন বা বলছেন যে জামাত আসলে যেভাবে বলছে এটা আসলে কার্যত তারা অন্তরে হয়তো সেটা নাই। একটু এই বিষয়ে আপনার বক্তব্য শুনতে চাই রাসেল ভাই। জি বিলাত ভাই, আসলে ইসলামের রুলস রেগুলেশন আপনাকে যদি বুঝতে হয় তাহলে ইসলাম নিয়ে আপনাকে একটু পড়াশোনা করতে হবে। আমি প্রায় শুনি, আমি বিভিন্ন টিভিতে টকশোতে বিএনপির যারা প্যানেলিস্ট থাকে তারা বলে যে হচ্ছে আমরা জামাতের ইসলাম বুঝি না। আমি মনে করি জামাতের ইসলাম বুঝতে হলে আগে তো ইসলামকে বুঝতে হবে। ইসলাম কি?
আপনি দেখেন এই সেমন ভাই যেটি বললো যে জামাত আসলে কি তাহলে ব্যাংকিং সেক্টরে ইসলামিক ব্যাংকিং চালু করার জন্য অন্যান্য ব্যাংকগুলোকে শাটডাউন করে দিবে? না, জামাত সবসময় ইসলামে কি বলা আছে, কিন্তু তারা দুইটা সিস্টেম একসাথে চালাবে না কিভাবে? ইসলামে কি বলা আছে? ইসলামে বলা আছে লা ইকরাহ ফিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ রাসূল প্রথম জীবনে, আল্লাহ রাসূল ইসলাম কি এটাও allow করে কিনা যে আমি শেষ করছি। আল্লাহ রাসূল প্রথম জীবনে প্রায় 13 বছর আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠানো হয়েছে মূর্তি ভাঙার জন্য। আল্লাহ রাসূল 13 বছর মূর্তিকে সামনে রেখে নামাজ পড়েছেন। কেন পড়েছেন? কারণ তখন ইসলামী স্টেট হয়নি। আচ্ছা, তখন ইসলামী স্টেট হয়নি, এবং কি যখন মক্কা বিজয় হলো যারা মূর্তি তৈরি করেছে তারাই নিজেরাই ভেঙেছে, আল্লাহ রাসূল ভাঙতে হয় নাই। আল্লাহ রাসূল ভাঙতে হয় নাই। তার মানে আপনি দেখেন যে এই ডাকসু ইলেকশনে জুমা একটা মেয়ে বাইরে থেকে আসে, ইনকলাব মঞ্চ থেকে আসে, সে ডাকসু শিবির প্যানেলে ছিল, তখন সে পর্দা করতো না। শিবির তাকে বাধ্য করে নাই যে তোমাকে পর্দা করতে হবে, তারপর আমাদের প্যানেলে আসতে হবে, বলে নাই। সে যখন জয়লাভ করার পর নিজের মধ্যে আত্ম উপলব্ধি আসছে একটা মেয়ে হিসেবে, সে নিজে বলেছে আমার মা আমাকে বলেছে তোর পর্দা করা উচিত। সে নিজে আত্ম উপলব্ধি এসেছে যে আমাকে পর্দা করা উচিত। তার মানে শিবির তাকে বাধ্য করেনি যে তোমাকে পর্দা করতে হবে। তার মানে যখন ইসলামী স্টেট কায়েম হবে তখন অটোমেটিকলি মানুষের মধ্যে একটা আত্ম উপলব্ধি আসবে। আপনি দেখেন এখন অন্য ব্যাংকিং সেক্টরের অবস্থা আর ইসলামী ব্যাংকিং সেক্টরের অবস্থা, প্রত্যেকটা ব্যাংক কেন ইসলামিক ব্রাঞ্চ করতে বাধ্য হয়েছে, কেন? তো তাদের অবস্থা খুবই খারাপ, কারণ মানুষ অটোমেটিকলি ইসলামকে পছন্দ করে নিবে, ওন করে নিবে। ইসলামের বিধান হচ্ছে এটা, ইসলাম কখনো কাউকে বাধ্য করবে না, জামাত কখনো বাধ্য করবে না। মানুষের মধ্যে একটা আত্ম উপলব্ধি আসবে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? কারাপশন, দুর্নীতি। এই দুর্নীতিটা আপনি মানুষকে আপনি যখন আমাদের পলিটিশিয়ানরা যে অপরাধগুলো করে, আমরা পলিটিশিয়ান অপরাধগুলো বলে যে মানুষ যেন আমাকে না দেখে, কিন্তু আপনি মানুষ যখন না দেখি তাহলে আপনার মোরালিটি ঠিক হবে না। কিন্তু আপনি যদি মনে করেন মানুষ দেখছে না, উপরে এক আল্লাহ দেখছে। জামাত যারা করে তারা প্রত্যেকে মনে করে আমি করাপশন করছি, মানুষ দেখছে না কিন্তু উপরে এক আল্লাহ দেখছে। এই আল্লাহর ভয় ছাড়া আপনার মধ্যে কখনো দুর্নীতি বন্ধ হবে না কখনো। জামাত হচ্ছে সবচেয়ে ওয়েলফেয়ার স্টেটটা এভাবে করবে, জিরো কারাপশনে চলে আসবে। সবাই জিরো কারাপশন চলে। আপনি বলেছেন এই সাইমুমা বললো যে জামাত এর জন্য রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত নয়। আপনি কি দেখেছেন? আফগানিস্তান দেখেন, সবাই বলেছে আফগানিস্তানের কারেন্সি সবচেয়ে দুর্বল কারেন্সি ছিল, আর এখন কোন অবস্থায় চলে আসছে। যে ভারত সবসময় আমাদেরকে গালি দিত, আফগানিস্তান পারলে জামাত পারবে, এটা যে ভারত আমাদেরকে সবসময় গালি দিত যে বাংলা হবে দ্বিতীয় আফগান, সে ভারত আফগানিস্তানের সাথে কি করছে? আফগানিস্তানের জোট এই করছে, একসাথে কাজ করছে। তার মানে কি? আপনি যখন ইসলামী যে ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা, এটি যখন আপনি চালু করবেন অটোমেটিকলি আপনাকে প্রত্যেক নিয়ে কাজ করতে হবে। ইসলাম প্রত্যেকের নিয়ে, ইসলামে যেমন একজন হিন্দু যেমন ইসলামী স্টেটে বসবাস করবে, সে জিজিয়া কর দিবে, একজন মুসলমান হিসেবে সে হচ্ছে জাকাতের মাধ্যমে একটা জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করবে। সাথে সাথে হিন্দু যে অবস্থানে যে স্ট্যাটাস থাকবে, একটা মুসলমানের সেম স্ট্যাটাস থাকবে। এটাই ওয়েলফেয়ার স্টেটের সবচেয়ে বড় উদাহরণ। তো জামাত সে ওয়েলফেয়ার স্টেট করবে, কাউকে কোনো কিছু বাধ্য করবে না। ইসলাম বলে যে হচ্ছে মধ্যমপন্থা তো ইসলাম সবচেয়ে বড় মধ্যমপন্থা। বলা যায় খায়রুল উমুর আসওয়াদ, মধ্যমপন্থার আসল পন্থা। অর্থাৎ দুইটা সিস্টেমই একসাথে চলবে আপনি বলতে চাচ্ছেন? দুইটা সিস্টেম না। আপনার যখন ইসলামী স্টেট কায়েম হবে অটোমেটিকলি মানুষে মনে করবে আমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। মানুষের মনে অটোমেটিকলি নিজেরাই, যেভাবে মূর্তিরা যারা তৈরি করেছে তারাই ভেঙেছে, অটোমেটিকলি তারাই মনে করবে আমাকে ইসলামী স্টেট অটোমেটিকলি চলে আসা দরকার। অটোমেটিকলি তারা চলে আসবে। এই বিষয়ে সাইমুম তারপরে আমি একটু আরেকটা বিষয়, সাইমুম আরেকটা বিষয় নিয়ে আসে যে ইন্ডিয়া আর ওই ইন্ডিয়ার সাথে জামাত কাউন্টারপার্টের সাথে বসে জামাত বলেছে যে আমরা ইসলামী স্টেট। এই আলোচনাটা আমরা করব রাসেল ভাই, এই আলোচনাটা আমরা বিরতির পরে আরেকটা পর্বের জন্য আমরা রেখেছি। আমি এখন একটু সাইমুম পারভেজ ভাইয়ের কাছে আসতে চাই, যদি এই বিষয়ে আপনার কোনো কথা থাকে সেটাও বলবেন। তার বাইরে আমার আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আজকে সহ চতুর্থ দিনের মতো সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল সহ অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে, বেশিরভাগই জামাতের লোক এবং স্বতন্ত্র লোক। সেখানে অভিযোগ উঠেছে যে জামাত প্রার্থীর মনোনয়ন বাতিলের পর তিনি নিজেই বলেছেন যে সরকারি বা প্রশাসনের লোকেরা হাততালি দিয়েছে। আজকে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। প্রশাসন কি এটা নিজে থেকে করছে নাকি বিএনপির সঙ্গে তাদের কোনো বোঝাপড়া হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু আপনার প্রশ্নে যাওয়ার আগে একটু বলি, কেন জানি বাংলাদেশে যারা জামাত ইসলামী সমর্থন করেন তাদের মধ্যে আমি একটা হীনমন্যতা দেখি। আমি বিএনপি সমর্থন করি, আমি সরাসরি বলি যে আমি বিএনপি সমর্থন করি। ডাকসুতে যখন ছাত্রদল প্যানেল দিল সরাসরি বলল এটা ছাত্রদলের প্যানেল, শিবির কিন্তু বলল না। তারা একটা আলাদা নাম দিয়ে সেখানে হচ্ছে তারা রাজনীতি করলো। সব জায়গাতে আমরা এই প্র্যাকটিসটা দেখি যে একজন আইনজীবী হতে পারে, একজন ডক্টর হতে পারে, একজন বিভিন্ন প্রফেশনাল হতে পারে, শিক্ষক হতে পারেন, তারা এই যে জামাত ইসলামী করেন এটা জোর গলায় বলতে চান না।
তারা কেন যেন এক ধরনের গুপ্ত মেন্টালিটি তাদের মধ্যে আমরা দেখতে পাই। এটার একটা কারণ আমার কাছে মনে হয় যে তারা আসলে ইসলামের রাজনীতিটা মুখে বলেন, তারা আসলে ক্ষমতার রাজনীতি করেন। এই ক্ষমতার রাজনীতি করার জন্যই তারা যে কোনো কিছুকেই তারা হচ্ছে অ্যাকোমোডেট করতে পারেন। তারা একদিকে বলেন যে আমরা আর একটা ব্যাংকিং সিস্টেম লাগবো, আবার একদিকে বলেন যে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমও থাকবে, আবার একদিকে বলেন যে আমরা হচ্ছে যে এই দলকে ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে। আবার তারা হিন্দু প্রার্থী, তাহলে কি করবে হিন্দুরা? তাহলে কি হিন্দু প্রার্থীকে যারা ভোট দিবেন তারাও কি ইসলামের দলকে ভোট দেওয়া হবে? কিছুদিন আগেই আমি দেখলাম যে ওই যে লতিফুর সাহেব নামে একজন আছেন চাঁপাইনবাবগঞ্জের মনে হয়, তিনি বলছেন এরকম যে জামাতকে ভোট দিলে ইসলামকে ভোট দেওয়া হবে। তার মানে সবসময় তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে ইসলামকে ব্যবহার করে তারা ক্ষমতায় যেতে চান। এই কারণেই বারবার আমার কাছে মনে হয় তারা প্রত্যাখ্যাত হন, এবং তারা যে নানাভাবে হচ্ছে শান্তির কথা বলেন, করাপশন বিরোধিতার কথা বলেন, আমরা দেখি যে যেসব জায়গায় তারা একটু স্ট্রং সেখানে তাদের অ্যাটিচিউডটা কী। কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে আমরা দেখলাম যে জামাত ইসলামের একজনকে একটা খুঁটির সাথে বেঁধে কোপিয়ে তাদের পা এবং হাত প্রত্যেকটা নিউজে আসছে, কোপিয়ে তারা বিচ্ছিন্ন করে ফেলেছেন। তার মানে এই যে তারা আসলে বিভিন্ন জায়গায় যে সহিংসতার প্র্যাকটিস সেটা কিন্তু করছেন, যেখানেই পারছেন সেখানেই করছেন। আর যদি পলিসি বা ওয়েলফেয়ারের কথা বলেন তাহলে বিএনপির পুরোটা রাজনৈতিক ক্যাম্পেইন, নির্বাচনী ক্যাম্পেইন হচ্ছে পলিসি ভিত্তিক। প্রত্যেকটা বক্তৃতা আপনি যদি তারেক রহমানের দেখেন, তিনি বারবার বলছেন যে আমাদের পলিসিগুলো কী হবে। আপনি যদি জামাত ইসলামের আজকে যদি আপনি যে জামাত ইসলামের গত হচ্ছে 1 মাস 2 মাসের বক্তৃতা আপনি একটু কন্টেন্ট অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন তাদের নির্বাচনী বক্তৃতার একমাত্র হচ্ছে বিএনপি খারাপ, বিএনপির পলিসি খারাপ, বিএনপি এই করে, বিএনপি সেই করে। তার মানে পুরোপুরি একটা নেগেটিভ পলিটিক্স তারা করেন। তার বিপরীতে আমরা পজিটিভ পলিসি ড্রিভেন নলেজ বেসড পলিটিক্স কিন্তু আমরা বিএনপির কাছ থেকে আমরা পেলাম। আপনার কোশ্চেনের যে উত্তর আমি বলবো সেটা হচ্ছে যে এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে। আমরা শুনি যে বিভিন্ন জায়গায় সচিব পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে জামাতের লোকজনও হচ্ছে নিয়োগ পেয়েছেন, কাজ করছেন ইত্যাদি বলেছি, শোনা যায়। এখন বিভিন্ন জায়গায় যদি নমিনেশন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম আমরা দেখি, সেটা দায়ভার মূলত নির্বাচন কমিশনের, এবং সেই সাথে সাথে যদি সরকারের, যদিও এখন সবকিছু নির্বাচন কমিশনের অধীনে, সেই প্রশাসন আসলে সরকার চালাচ্ছে। কিন্তু যখন বলা হয় যে এটা বিএনপির দিকে ঝুঁকে গেছে, এটা কি বিএনপির জন্য একটু বিব্রতকর পরিস্থিতি? না, এটা বিএনপির জন্য কেন বিব্রতকর হবে? এটা হচ্ছে সরকারের জন্য বিব্রতকর হবে। কারণ এই যে কোথায় কোন প্রশাসন হবে, কে অ্যাডমিনিস্ট্রেশন ফিক্স করবে, এটার দায়িত্ব তো বিএনপির না। আচ্ছা, তো বিএনপি তো একটা রাজনৈতিক দল হিসাবে চাইতেই পারে যে এটা তো জামাত ইসলামের চায় যে এইখানে হচ্ছে অমুক ডিসি হলে ভালো হয়, এখানে অমুক ওসি হলে ভালো হয়। এটা সমস্ত রাজনৈতিক দলই চাবে যে তার দিকে কোনোভাবে যদি সেই সুবিধা এখান থেকে নিতে পারে। কিন্তু সরকার তো সেখানে হচ্ছে লিনিং হলে হবে না, সরকারকে তো এটা দায়িত্ব নিতে হবে। এর আগে তো আমরা বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, সেই সময় তো এই অভিযোগগুলো আসেনি। তার মানে এই যে আমাদের সবসময় বুঝতে হবে যে আমরা এই অভিযোগটা কাকে দিব, এটাকে আমি সরকারকে দিব নাকি আমরা একটি রাজনৈতিক দলকে দিব। এটা বরাবরই আমরা 5ই আগস্টের পরে দেখেছি, যেই দোষারোপটা বিএনপিকে করা হয়েছে সেটা আসলে সরকারকে করা উচিত, সেটা আসলে প্রশাসনকে করা উচিত। জি ধন্যবাদ। আমরা আরেকটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আবারও যুক্ত হব আলোচনায়। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আলোচনা করছিলাম জাতীয় সরকার নিয়ে। আলোচনা আমাদের চলে এসেছে আসলে দুটি রাজনৈতিক দলের অবস্থান নিয়ে, নানা প্রশ্ন আসছে। সামিম ভাই বললেন, এবার একটু আমি মামুন রাসেল ভাইয়ের কাছে যেতে চাই, প্রশ্ন রাখবো। আপনি যদি সামিম ভাইয়ের বক্তব্য থেকে কিছু বলা থাকে সেটিও বলবেন। তবে রয়টার্সে জামাত আমিরের যে সাক্ষাৎকার, এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দেশীয় গণমাধ্যমগুলো মিসকোট করেছে। আমি সেই আলোচনায় যাব না। আমার প্রশ্নটা হচ্ছে ভারতের সাথে আসলে জামাতের বোঝাপড়াটা আসলে কি? আচ্ছা, আমি আপনার শুরুতে বিরতির আগে সাইমন ভাই কিছু বিষয় নিয়ে আসছেন, এগুলো একটু খণ্ডানো উচিত। প্রথম কথা হচ্ছে, দেখেন তারেক রহমান সাহেব এবার আসার পরে আপনার কাছে কি মনে হচ্ছে যে সংবর্ধনা উনি পেয়েছেন? শুধু নেতাকর্মীরা যেটা দিয়েছে, আমি কিন্তু তারেক রহমান আসার কারণে আমি খুশি, কারণ বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে যার বাবা ছিলেন প্রেসিডেন্ট, মা ছিলেন প্রধানমন্ত্রী, এমন কোনো ব্যক্তি বাংলাদেশ কিন্তু আর নেই। তারেক রহমান সাহেব, আমরা সবসময় বলি লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং লং ডিস্টেন্স লিডারশিপ দুটি কিন্তু যে কোনো দেশের জন্য ক্ষতিকর। তারেক রহমান সাহেব যখন আসছেন, আমরা চেয়েছিলাম তারেক রহমান সাহেব আসুক, কিন্তু আপনি দেখেছেন তারেক রহমান সাহেব আসার পরে ওনাকে যেভাবে একটা দেশের প্রধান
একটা দেশের প্রধানও এত বেশি প্রোটোকল পায় না যে প্রোটোকল ওনাকে দেওয়া হয়েছে। আপনি দেখেছেন, আপনি মিডিয়াতে দেখেছেন সচিব রাস্তায় দাঁড়িয়ে গেছে ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য, বর্তমান সচিব সে রাস্তায় দাঁড়িয়ে গেছে। আপনি সেনাবাহিনী যে অবস্থা করেছে আপনি দেখেছেন, বিটিভি লাইভ করছে, বিটিভিকে যে তথ্য উপদেষ্টা বলেছে লাইভ করছো, এটা তো আর এটা গভর্নমেন্টের কিছু না, তুমি গভর্নমেন্টের টাকা খরচ করে লাইভ করছো কেন? মহাপরিচালক কথা শোনে নেই, লাইভ করতে আছে। তার মানে কি? তার মানে যে প্রশাসন, পুরো একটা প্রশাসন, আপনি দেখেন যেখানে ঋণ খেলাপির কারণে অনেকের মনোনয়ন, ঋণ খেলাপির কারণে বাতিল, এই জামাতের আপনি দেখেন কর্নেল আব্দুল হকের ঋণ খেলাপির জন্য তার মনোনয়ন বাতিল করা হয়েছে, কিন্তু আসলাম সাহেবের 1027 কোটি টাকা ঋণ খেলাপি আছে, তারটা হয় নাই। আশফাক সাহেবের 1000 কোটি টাকা ঋণ খেলাপি আছে, সেটা বাতিল হয় নাই। তার মানে যারা বাতিল করছে কারা এরা? আপনি দেখেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আদর্শ সাহেব, সেই দোষটা তো সরকারকে সরকারি দিতে হবে। হামিদুর রহমান আদর্শ সাহেব, আপনি দেখেন হামিদুর রহমান আদর্শ সাহেবের যখন ওনার ফ্যাসিস্ট আমলে একটা মামলা, আদালত অবমাননা মামলা, ট্রাইব্যুনাল ওনাকে 3 মাসের একটা দিয়েছিলেন, যেটা পরবর্তীতে এটা সেটেল হয়েছে, সেটা যখন বাতিল ঘোষণা করেছে তখন যারা কর্মকর্তা ছিলেন তারাও হাতে তালি দিচ্ছেন, কর্মকর্তারা হাতে তালি দিচ্ছে। তার মানে কর্মকর্তা বলেন সরকার প্রত্যেকটা জিনিস বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। তারা মনে করছে এখনই তেলবাজি করতে হবে, এই তেলবাজির কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, এই তেলবাজির কারণে। আজকে আবারও যদি এভাবে তেলবাজি শুরু হয় তাহলে নেক্সট বাংলাদেশ আবারও কিন্তু একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে, ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে। তো সুতরাং আজকে যে দ্বিচারিতা হচ্ছে, আপনি কাউকে ঋণ খেলাপির জন্য বাতিল করছেন আর কাউকে বাতিল করছেন না, কাউকে মামলার জন্য। আপনি এবার দেখেন জুলাইয়ের হত্যা মামলা আছে, মুন্সিগঞ্জের যে বিএনপি প্রার্থী তার বিরুদ্ধে জুলাই হত্যা মামলা, পিউজিটিভ সে পলাতক, তারপরেও তার নমিনেশন বাতিল হয়নি। জুলাইয়ের হত্যা মামলা আছে, বাতিল হয়নি, অথচ আওয়ামী লীগ আমলে একটা মামলার জন্য সেই মামলার জন্য বাতিল করা হয়েছে, বাতিল করা হয়েছে। একটু শেষ তারপরে দেখেন আপনি ভাই একটা বিষয় বললেন যে কুপিয়ে বিচ্ছিন্ন করেছে কোনো এক জায়গায়, কুপিয়ে বিচ্ছিন্ন করে না, বিএনপি নিজের হাতে নিজের দলের প্রায় 180 পর্যন্ত এই পর্যন্ত হত্যা হয়েছে। তাহলে সেটাকে আপনি কিভাবে, এটা যদি হয় সেটাকে আপনি কিভাবে করবেন? যে নিজের দলের নেতাকর্মীরা নিজেদের কাছে নিরাপদ না, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে? আপনার এই ঘটনা তো জানেন, আপনি পাথর উপর মাথা রেখে বিএনপি নিজের কর্মীকে হত্যা করেছে। আপনি দেখছেন তিতুমির কলেজে একটা সাধারণ শিক্ষার্থী ছাত্র দলের এতে সংঘর্ষে যে মারা গিয়েছে। তো তার মানে যেখানে এটা, সেখানে আপনি কিভাবে করছেন? তারপরে আপনি যে প্রশ্নটা করেছেন জামাতের বিষয়টা দেখেন, একটু সংক্ষেপে উত্তর দিবেন, সময় নেই আমাদের হাতে। সংক্ষেপে বলছি, জামাতের বিষয়টা দেখেন। জামাতের এই পর্যন্ত বলা হয়েছে, জামাতের এই পর্যন্ত 6 থেকে 7 বার ভারতের পক্ষ থেকে, দেখেন এই শেরে বাংলা ফজলুল হক একটা চমৎকার কথা বলেছেন, যখন দেখবা দাদারা তোমার প্রশ্নটা করছে তাহলে মনে করবা যে তুমি বাংলাদেশের পক্ষে নেই, আর যখন দেখবা যে দাদারা তোমার বিরোধিতা করছে তাহলে মনে করবা তুমি বাংলাদেশের পক্ষে আছো। তার মানে দেখেন এই পর্যন্ত জামাতকে 6 থেকে 7 বার জামাতের সাথে মিটিং করার চেষ্টা করেছে ভারতের পক্ষ থেকে, জামাত করেনি। জামাতের আমির যখন অসুস্থ তাকে অনেকে দেখতে গিয়েছেন, তার মধ্যে ভারতের পক্ষ থেকে দেখতে গিয়েছেন। এটা তো প্রকাশ, দেখুন নুরুল হক নূর সাফাদির সাথে মিটিং করেছে, এটা প্রকাশ হয়েছে। আর জামাতের আমির নিজে প্রকাশ করেছে, জামাতে আমিরকে যখন রয়টার্স প্রশ্ন করছে, একটা মানুষ দেখতে আসেন, যদি এমন হতো যে আপনাকে দেখার আগে বলেছে আপনার সাথে আমি মিটিং করবো, এটা মিটিং ছিল না, এটা বৈঠক ছিল না, এটা ছিল একটা মানুষ অসুস্থ তাকে দেখতে গিয়েছে, দেখার সময় সে বলছে ভাই আমি আপনাকে দেখতে আসছি, কিন্তু আল্লাহর ওয়াস্তে আপনি এটাকে প্রকাশ করবেন না। তারপরেও আমির যে সাহসের পরিচয় দিয়েছেন তিনি যেটা প্রকাশ করেছেন। জি, আমি একটু শেষ প্রশ্ন নিয়ে সাইম পারভেজের কাছে যেতে চাই, একেবারে সময় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ভারতীয় আধিপত্যবাদ নিয়ে যখন কথা বলছি তখন আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একদম খুব শক্তভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন। সেই বিএনপি কি এখন বেগম জিয়ার সেই আদর্শে আছে নাকি একটু দূরে সরে? বিএনপি যে আদর্শে আছে সেটা হচ্ছে অ্যাকশনের পলিটিক্স, রেটোরিকের না, তার মানে মুখের কথার পলিটিক্সে না। আমরা 2 ধরনের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতি বাংলাদেশে দেখতে পাই। একটি হচ্ছে মুখের কথাই হচ্ছে সবসময় ভারত 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 করে সেটার আধিপত্য বিরোধী রাজনীতি করার নামে এক ধরনের ইসলামপন্থী যে ভোট, সেই ভোট করা রাজনীতি। আরেকটি হচ্ছে অ্যাকশন ভিত্তিক রাজনীতি, যে রাজনীতি হচ্ছে সরাসরি বলে যে আমরা আর কোনো ফেলানিকে কাটাতারে দেখতে চাই না, যে হচ্ছে পদ্মা বাঁচাও মুভমেন্ট করে, যে হচ্ছে তিস্তা বাঁচাও মুভমেন্ট করে, যে হচ্ছে এই যে আখাউড়া বা বিভিন্ন জায়গায় যে লং মার্চ করে। এই যে বাংলাদেশের ইতিহাসে 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত যত ধরনের মানুষকে জনসম্পৃক্ত করে বড় ধরনের ভারতীয়
আধিপত্যবাদ বিরোধী আন্দোলন হয়েছে সেটা বিএনপি নেতৃত্ব দিয়েছে। জি। এর বিপরীতে আমরা দেখেছি যে জামাতে ইসলামী সবসময় ভারতীয় আধিপত্যবাদ এই কথাটিকে বারবার বলে জনগণের ভোট নেওয়ার চেষ্টা করে, কিন্তু তলে তলে তারা জামাতের সাথে এক ধরনের সন্ধি করার চেষ্টা করে, জি, অনেক- সেটা আমরা On বারবার the দেখেছি। point-এ থ্যাংক একটা- ইউ। আমাদের একেবারে এই সময় আপনার অনেক বিষয় আছে যেটা আমি উত্তর দিতে পারিনি, অথবা আমার কাছে মনে হয় যে- অনেক ধন্যবাদ, আপনাদেরকে আরো সময় দিতে পারলে ভালো লাগতো। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।